ঈদের অভিজ্ঞতা বিভিন্ন সময় বিভিন্ন রকম। জেলখানাতে ঈদের স্মৃতি আসলে খুবই দুঃসহ, খুবই বেদনার। খাবার দাবারে সকল কিছুতেই কষ্ট দিত। নিজেকে অনেক সামলে রাখতে পারিনি, হু হু করে কান্না চলে আসছিল। সেই কান্নাটা আসলে কেউ প্রকাশ পায়নি। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি দিগন্ত ঈদ স্পেশাল অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি যুবরাজ ফয়সাল। ঈদ নিয়ে সাধারণ মানুষের নানা কৌতূহল থাকে, আর রাজনীতিবিদদের ঈদ কেমন কাটে, কেমন ছিল তাদের শৈশবের ঈদ, এইসব বিষয়ে কথা বলবো ছাত্রদল সহ সভাপতি কাজী জিয়াউদ্দিন বাসিতের সাথে। বাসিত ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই যে ছোটবেলার ঈদ আর বর্তমানের ঈদ, কেমন পার্থক্য দেখেন আপনি? ঈদের আনন্দটা আসলে আমরা ছোটকালে যেভাবে এনজয় করেছি, যেভাবে উপভোগ করেছি, বাবা মা ভাই বোন বা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, যতই বয়স বাড়ছে ততই ঈদের আনন্দটা ডিফারেন্ট হচ্ছে, ডিফারেন্ট হচ্ছে। এখন অনেক সময় আমরা মনে হচ্ছে যে ঈদটা আমাদের একটু নিজেদেরকে পরিবর্তন করছে আর কি। অনেক সময় আস্তে আস্তে যতই আমরা বড় হচ্ছি, ঈদের আনন্দটা ভিন্নভাবে উপভোগ করছি। তো আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার জীবনের ঈদের অভিজ্ঞতা বিভিন্ন সময় বিভিন্ন রকম। অনেক সময় আমার ঈদ জেলে কেটেছে, অনেক সময় ফেরারি হয়ে কেটেছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে যখন ছাত্র রাজনীতির সাথে জড়িত হয়, তারপর থেকে প্রতিটা ঈদই এক এক সময় এক এক রকম কেটেছে। তো জেলে প্রায় 3টা ঈদই আমার কেটেছে। এরপর পরবর্তী সময়ে ফেরারি হয়েও অনেকগুলো ঈদ কেটেছে। অনেক সময় ঈদের নামাজ পড়েই শুধু যেখানে থাকতাম সেখানে চলে যেতাম। এভাবে কিন্তু আমরা গত 16 বছরের ঈদ পালন করেছি। আর 16 বছরের আগে, বা আপনি যদি মনে করেন যে আগের ঈদ কেমন ছিল, সেটা তো পরিবারের সাথে ছিল অভিজ্ঞতা। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগ পর্যন্ত একরকম ছিল, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে রাজনীতির সাথে জড়িয়ে ঈদ পালন করার সময় একরকম ছিল। আবার এখন এই মুক্ত বাংলাদেশের ঈদ আরেক রকম মনে হচ্ছে। তো গত রমজানের ঈদ আমি জেলে ছিলাম। এই রমজানের আগের রমজান, সময়ের রমজানের ঈদ। তো মুক্ত তো গত একটা ঈদ গেছে, এখন আর একটা ঈদ আসছে। গত ঈদের ঠিক আগ মুহূর্তে আমি জেল থেকে বের হয়েছি, মানে জুলাইয়ের ঠিক মানে 7-8 দিন, গত কুরবানির ঈদে 7-8 দিন আগে আমি জেল থেকে বের হয়েছি। তো গত কুরবানি ঈদে জেল থেকে বের হওয়ার পরে অনেকদিন জেলে ছিলাম, একরকম ফিলিংস হয়েছে, এখন আরেক রকম আর কি। তো মুক্ত বাংলাদেশে যে ঈদ, সেই ঈদটা আমরা একটু মানে ভিন্নভাবেই আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে একটু ভিন্নভাবেই পালিত হচ্ছে। কারণ উৎসব মুখর, সকলের মধ্যে একটা মানে যে একটা ভয় ছিল, যে একটা রাষ্ট্রযন্ত্রের একটা ভয় ছিল, নিপীড়ন হুলিয়ে কাঁধে নিয়ে যে আমাদের বেড়াতে হতো, সেই জায়গাটা থেকে এখন আমরা নেই। সেই জায়গা থেকে বেরিয়ে এসে আমরা এখন ঈদ উপভোগ করার চেষ্টা করছি। তো আশা করি ইনশাল্লাহ ভালো কাটবে, ভালো কাটছে। জেলখানাতে ঈদের স্মৃতিগুলো কেমন ছিল, যদি একটু মন্থন করতেন। জেলখানাতে ঈদের স্মৃতি আসলে খুবই দুঃসহ, খুবই বেদনার। আপনি সেই ফিলিংসটা যারা যারা ঈদ পালন করেছে, তা আমরা কিন্তু থাকা সময়ে কিন্তু ঈদ পালন করেছি জেলের বাইরে, সেটা একরকম বলেছি। তো কিন্তু জেলের ভিতরে একটা বদ্ধ জায়গার মধ্যে ঈদ পালন করা, সেখানে আসলে ঈদ মনে হয়নি, সেখানে চারিদিকে হাহাকার মনে হয়েছিল। আমি এবং আমাদের বিএনপি সহ সকল বিরোধী দলের যত রাজনৈতিক দলের ম্যাক্সিমাম অনেকেই তখন কারান্তরীণ ছিল অনেক সময়। তো এই ঈদগুলোর স্মৃতি আমাদের জীবনে কখনোই মানে ভালো কিছু বয়ে আনবে না। হয়তো আমরা চিন্তা করবো এই ঈদটাই অনুপ্রেরণা ছিল, যে আমরা কারাগারে ঈদ করছি, একদিন আমরা মুক্ত বিহঙ্গের মতো সুন্দরভাবে ঈদ উদযাপন করব মুক্ত বাংলাদেশে। ওই ঈদের অভিজ্ঞতা যদি আমি শেয়ার করি, আমি প্রথম ঈদের অভিজ্ঞতা শেয়ার করছি। ঈদ মানে রমজানের ঈদ ছিল সেটা। তো আমি ঈদ মানে পরিবারের পরিজন সবাই দেখা সাক্ষাৎ করে আসছে, পাঞ্জাবি পাঠিয়েছে, বন্ধুরা পাঞ্জাবি পাঠিয়েছে, কিন্তু আসলে ওই নিজের ভাগে কিন্তু পাঞ্জাবি আর পরে একটা সময় ছিল না। কারণ কারাগারের মানুষগুলো এতটাই, যেহেতু আমরা রাজনৈতিক কর্মী হিসেবে পরিবার প্লাস দল বিভিন্ন সময় খোঁজ খবর নেওয়ার জন্য অনেক সময় আমরা এক্সট্রা পাঞ্জাবি গিফট পেতাম, কিন্তু ওই যে নতুন জামা পরে নামাজ পড়বো, এই আনন্দটা ম্লান হয়ে যেত যখন দেখতাম কারাগারের অন্যান্য কারাবন্দীরা মানে পরিবারের মানে বিভিন্ন ওই সময় কিন্তু বিনা কারণে বিনা দোষে কিন্তু আপনার অনেক মানুষ শিকার হয়েছে। শুধু রাজনৈতিক কর্মীর শিকার হয়েছে তা না, সারা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের মানুষগুলো কিন্তু শিকার হয়েছে। তো ওনাদের সাথে শেয়ার করতে গিয়ে মনে হতো যে আমি তো ভালোই আছি,
অনেক সময় অনেক মানুষের সাথে যখন কথা বললাম, তো আমি কি করেছি, প্রথম ঈদটা কেমন হবে নিজের কাছে তখন ছিল, নিজের কাছে খুব কৌতূহল ছিল, যে কিউরিয়াসিটি জাগছিল কারাগারের ঈদ আল্লাহ যেন কেমন হয়, নামাজ পড়বো কোথায়, এখানে কেমন কি ছিল। পরবর্তী সময়ে আমাদের কারাগারের যে নিয়ম অনুযায়ী সকালবেলা 8টার মধ্যে নামাজ হয় মাঠে, কারা মাঠে, বড় একটা মাঠ আছে, ওই মাঠে নামাজ হতো। নামাজের পরবর্তী সময়ে সবাই যে যার মতো কোলাকুলি করতো, কিন্তু নামাজের পরের সময়টুকু মনে হতো যে আরও 10 বছর মনে হয় আজকের দিনটা। মানে সবাই একটা হতাশার মাঝে সবাই সবার রুমে চলে যেত বা সেলে চলে যেত, কষ্ট পেত। ঠিক তেমনি ওই দিনটা মানে না, প্রথম ঈদের নামাজটা পড়ে কিন্তু আমি আসলে নিজেকে অনেক সামলে রাখতে পারিনি, হু হু করে কান্না চলে আসছিল। সেই কান্নাটা আসলে কেউ প্রকাশ পায়নি, সেটা ভিতরে ছিল। দুটা কারণে ছিল, একটা হচ্ছে আমার দেশ কিভাবে যাচ্ছে, আজকে আমরা কেন এরকম কারো অন্তরীণ আছি, আরেকটা ছিল পরিবার পরিজন, মা ভাই বোন বাবা, মানে তাদেরকে ছাড়া ঈদ করবো, এইরকম একটা ফিলিংসের মধ্যে কিন্তু বুক ফাটা কান্না এসেছে, কিন্তু সেটা প্রকাশিত হয়নি, মানে বাট ভিতরটা ফেটে গেছে যে কেন আমি কারো অন্তরীণ আছি, কেন আমি ঈদ করতে পারছি না, কবে তো বাংলাদেশে আমরা ঈদ করবো, এরকম একটা আমরা স্বপ্নে বিপদ থাকতাম। বিশেষ করে নামাজের পরের সময়টা খুব হতাশা এবং একাই কাটতো, কারোর সাথে তখন গল্প করতে ভালো লাগতো না। কারাগারের খাবারের তালিকায় কি কি থাকতো আর কি ঈদের দিনে? কারাগারের খাবারের তালিকা তো আসলে সেটা একটা অভিজ্ঞতা, সেটা একটা যুদ্ধ, খাবারের সাথে যুদ্ধ ছিল। কারাবন্দী হিসেবে আমাদেরকে সকালে দুটা রুটি আর একটা সবজি দিত। তো আসলে সেগুলো খাওয়ার মতো না, মানে কোনোভাবে যে শুধু কারান্তরীণ বন্দি করে রাখতো তা না, খাবার দাবারে সকল কিছুতেই কষ্ট দিত এবং প্রচুর ভাগ ভাটোয়ারা চলতো কারাগারে। মানে মানে কারাগারের যেই মানুষগুলো ছিল, আসামিগুলো ছিল বা যারা সাজাপ্রাপ্ত আসামিগুলো ছিল, তাদের জন্য অনেক অ্যারেঞ্জমেন্ট থাকলেও গভর্নমেন্টের এটা নির্দিষ্ট কখনোই তারা কিন্তু সেটা পেত না। সেই জায়গায় তো ঈদের সময় সকালবেলা মানে সেমাই দিয়েছিল, সেটা অবশ্য মানে পরিস্থিতির জন্য আর কি খাওয়া যায় যেরকম, সেটা পরিস্থিতি অনুযায়ী। এরপরে দুপুরবেলা পোলাও আর হচ্ছে চিকেন রোস্ট দিয়েছিল, আর একটা মিষ্টি দিয়েছিল, আর একটা পান দিয়েছিল। এটাই হচ্ছে কারাগারের আমাদের খাবারের মেনু ছিল। আর এই তো খাবার নিয়ে তো আসলে অভিজ্ঞতা ব্যাপক। অনেক সময় অনেকে না খেয়ে থেকেছে, অনেক সময় কারণ খাওয়ার মানে উপযোগী ছিল না। এই কারাগারের খাবারটা উপযোগী বা আসামিরা যে মানুষ, এদের সময় মনে করা হতো না, বিভিন্নভাবে নির্যাতন করতো, রুম আটকে রাখতো, বিভিন্ন সময় রুম থেকে বেরোতে দিত না, সাক্ষাৎ করতে দিত না ওলিশাদের সাথে। এবং ঈদের দিন শুধু মানে ঈদের দিন কারাগারের ওই যে সময়টুকু নামাজের পরে অত্যন্ত বেশি খারাপ লাগতো এবং নিজেকে মনে হতো যে আমি অন্য গ্রহের মানুষ মনে হতো না, মানে চিন্তার গভীরতা অন্যদিকে চলে যেত। আপনি একটা ভালো চিন্তা করুন, সেটা আপনার মাথায় আসবে না। আর অনেক কষ্টে সময়গুলো কাটতো আর কি, ঈদের সময়, ঈদ যখন কাটিয়েছি কারাগারে। কারাগার থেকে ফিরে এসেছেন, নতুন বাংলাদেশ গল্প করার মতো একটা বাংলাদেশ তৈরি হয়েছে। আগামী দিনের বাংলাদেশকে নিয়ে আপনাদের যে ভাবনা, সেই ভাবনাতে হচ্ছে এবারে যে ধনী দরিদ্র বৈষম্যহীন একটি বাংলাদেশ হবে, ঈদের প্রত্যাশাটা কি আপনার এই নিম্ন আয়ের মানুষদের জন্য? আসলে আপনি জানেন বাংলাদেশের গত 2 দিন আগে বাজেট ঘোষণা হয়েছিল। তো আমরা দেখেছি সিপিডি প্লাস যারা সবসময় আগাম বাজেট নিয়ে আলোচনা করে, আমরা দেখেছি যে বাজেটটা গতানুগতিকই হয়েছে এবং যেখানে কিছু যারা জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের শহীদ এবং আহত আছেন তাদের জন্য একটা বরাদ্দ ছিল, এটা আলটিমেট অ্যালটমেন্ট ছিল, এটা পাবে। কিন্তু আর বাকি বিষয়গুলো কিন্তু আগের মতোই, আমরা স্পেশাল কোনো কিছু আসলে দেখিনি। তো নিম্ন আয়ের মানুষগুলো কিন্তু আগের মতোই আছে। আমার মনে হচ্ছে যে মানুষের হাহাকারটা বেড়ে যাচ্ছে এবং ইনসিকিউর বাংলাদেশ এর দিকে হয়তো আমরা যাচ্ছি। আমাদের মনে হচ্ছে যে মানুষ অনেক সময় চিন্তায় কখন হয়, যখন আপনার আর্থিক কষ্ট এবং আপনাকে জীবিকার দায়ী মানুষগুলো কিন্তু ব্যাপক আকারে খারাপ হয়ে যায়, যখন আপনার শৃঙ্খলা থাকে না, আপনি একটা দেশে যখন পরিবেশ এবং দেশের আইন ব্যবস্থা যখন একটু ভালনারেবল থাকে। তো ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা যে বৈষম্যহীন বাংলাদেশ ভেবেছিলাম, সেটা মনে হয় আমরা সেই দিকে যাচ্ছি না। কারণ আজকে প্রায় 10 মাস হতে চললো, আমরা অনেক জায়গায় কিন্তু অনেক গ্যাপ দেখতে পাচ্ছি। আর সেটার জন্য শুধু যে আমরা বা মিত্রশক্তি যারা গণঅভ্যুত্থানের
তারা বা সরকার, এই সরকারের মানে কার্যকরী পদক্ষেপগুলো সে সুনির্দিষ্ট নয়। এই কারণে নিম্ন আয়ের মানুষের সাথে মানুষদের যে ঈদের আনন্দের মানোন্নয়ন ঘটেছে আমার কিন্তু মনে হচ্ছে না। আমরা যেহেতু রাজনীতি করি, সাধারণ মানুষের সাথে মিশি এবং আমাদের ভিউ এক্সচেঞ্জ করি, তাদের কথা আমরা শুনি, আমাদের কথা থাকলে বলি। তো আমরা অনেক সময় এখন পর্যন্ত যে আমরা খুব আছি, ভালো আছি বা আমাদের মানোন্নয়ন হয়েছে যেটা আমরা স্বপ্ন দেখেছিলাম, আশা করেছিলাম, সেরকম কোনো কিছু দেখছি না। বাসিত ভাই, আপনার হাজারো ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত নয়া দিগন্তের সাথেই থাকুন। ঈদ মোবারক।